জানাচ্ছি গ্রিন টিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য এর বিশেষ পর্বে। সাথে আছি আমি ডক্টর তপতি মণ্ডল। আমাদের গলার সামনে প্রজাপতির মতো ছোট্ট একটি গ্রন্থি আছে যার নাম থাইরয়েড গ্রন্থি। শরীরবৃত্তীয় সকল কাজ এমনকি মনোজগতের সুস্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার উপরে। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমরা থাইরয়েড গ্রন্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এ.কে.এম. ফজলুল বারী স্যার। প্রফেসর ডক্টর এ.কে.এম. ফজলুল বারী ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস এর পরিচালক এবং নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। স্যার, এই যে থাইরয়েডের আমরা এতগুলি রোগ সম্পর্কে জানতে পারছি, এই রোগগুলি কি প্রতিরোধ বা প্রতিকার করার কোনো উপায় আছে? অবশ্যই প্রতিরোধ এবং প্রতিকারই যে কোনো চিকিৎসা ব্যবস্থার মূল বিষয়। প্রথম হলো প্রতিরোধ। এখন প্রতিরোধটা আপনি কিভাবে করবেন? প্রতিরোধ করতে গেলে আগে আমার ওই রোগ সম্পর্কে জানতে হবে এবং মানুষকে জানাতে হবে। মানুষকে জানাতে হবে যে তাদের ভিতর সচেতনতা তৈরি করতে হবে কি খেলে এই রোগগুলো কম হবে, কিভাবে তার লাইফস্টাইল মেনটেন করলে কম হবে এবং সেই সাথে এই রোগের গুরুত্বটা কি, তার কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। আমরা জানলাম যে গর্ভাবস্থায় মায়ের থাইরয়েড ফাংশন টেস্ট করা উচিত। গর্ভাবস্থায় যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে মায়ের এবং শিশুর কি কি ধরনের সমস্যা হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা মা হওয়ার জন্য থাইরয়েড গ্রন্থিকে কিভাবে আমলে আনতে হবে। যদি কোনো মা হতে চায়, কোনো মেয়ে যদি মা হতে চায়, তাহলে অবশ্যই আমরা বলেছি যে স্ক্রিনিং প্রোগ্রাম করতে হবে আপনাকে। অর্থাৎ মা হওয়ার চিন্তা করলেই আপনাকে থাইরয়েড পরীক্ষা করতে হবে। আপনি থাইরয়েড পরীক্ষা করে দেখবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না। যদি না থাকে কোনো সমস্যা নেই, যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট না করেন আপনার ঋতুস্রাবও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, অথবা ইরেগুলার হতে পারে। তার কারণ হলো থাইরয়েড হরমোন কিন্তু অ্যানিমিয়ার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আয়রন প্রোডাকশান এবং ভিটামিনগুলো যদি ঠিকমতো কাজ না করে, এই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোনের রোল অপরিসীম। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার মাসিক অনিয়মিত, আর মাসিক অনিয়মিত থাকলে আপনি কনসিভ করবেন না। আর যদিও আপনি কনসিভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই থাইরয়েড হরমোন কনসিভ করার পরপরই আপনাকে থাইরয়েড হরমোন করতে হবে। কারণ হলো আপনাকে মনে রাখতে হবে ভ্রূণ যে পরিমাণ থাইরয়েড হরমোন প্রোডাকশন করবে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য মাদার এবং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভ্রূণ। যেহেতু ভ্রূণ ডেভেলপমেন্টে পর্যাপ্ত হবে না, মায়ের পর্যাপ্ত হরমোন প্রয়োজন পড়বে। আর মায়ের যদি পর্যাপ্ত হরমোন না থাকে সেই ক্ষেত্রে ভ্রূণ ডেভেলপমেন্টে বিশেষ করে নিউরোলজিক্যাল কী হয়, নিউরোলেমা যে তৈরি হবে সেটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনার একজন এবং ডেনড্রাইট যে কাজগুলো করার কথা এবং ডেভেলপমেন্ট হওয়ার কথা সেগুলো কিন্তু হবে না। আর সেগুলো যদি না হয় তাহলে জন্মগত ত্রুটি হবে। আর জন্মগত ত্রুটি নিয়ে তো একটি শিশু আপনি কন্টিনিউ করতে পারবেন না, আলটিমেট অ্যাবর্শন হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যদি অ্যাবর্শন নাও হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু শিশুর জন্মগত গয়টার হইতে পারে এবং একটি শিশু হাইপোথাইরয়েড বা অন্যান্য কোনো সমস্যা নিয়ে সেই শিশুটি জন্মগ্রহণ করতে পারে। আর যেহেতু এই খুবই হাই রিস্ক রয়েছে, কিন্তু ছোট্ট একটি হরমোন পরীক্ষার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই, এবং থাইরয়েডের ড্রাগের মূল্য কিন্তু খুব কম। আপনি এই জন্য মা হওয়ার ক্ষেত্রে অবশ্যই থাইরয়েডের গুরুত্ব অপরিসীম। আর মনে রাখতে হবে যখন মা হবেন এবং তখন যে মা হওয়ার আগে যে পরিমাণ থাইরয়েড হরমোন খেতেন আপনি, সেটা পরিমাণ বেশি লাগবে। কারণ আমরা সাধারণত একটু সাপ্রেসিভ লেভেলে টিএসএসটা আমাদের মেনটেন করতে হয়। 2.5-এর নিচে অবশ্যই আমাদের মেনটেন করতে হবে অল ওভার দ্য প্রেগনেন্সি। তাহলেই শিশুর যে নর্মাল ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু হবে। এছাড়া কিন্তু শিশুর নর্মাল ডেভেলপমেন্ট হবে না। এই জন্য আমাদের সেটা মেনটেন করার জন্য আমরা নর্মালি 3 মাস পর পর ফলো আপ করবো, কিন্তু মা যখন হইতে যাব
প্রেগনেন্সি পিরিয়ডে আপনি কিন্তু 1.5 মাস পর পর আপনি ফলো আপ করবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েডের হরমোনগুলি হ্যাঁ, ফলো মানে আপ 1.5 করতে মাস হবে। পর পর আমাদের পরীক্ষা করতে হবে, কারণ এর ভিতরে কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে, কারণ মায়ের ওজন বাড়তে থাকবে, শিশুর ওজন বাড়তে থাকবে, তাদের ডিমান্ড বেশি হবে, তাদের বিপাক ক্রিয়া সম্পন্ন করতে বেশি হরমোনের প্রয়োজন হবে। এবং আপনারা আরও জানেন যে আয়োডিন, বিশেষ করে মারা যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু ইউরিনের সাথে আয়োডিন যেতে থাকে। তার মানে আরেকটা সমস্যা যে এমনিই তার ইনসাফিসিয়েন্সি আছে, আবার আয়োডিন লস হবে। এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি হতে পারে। এই জন্য সাধারণত মা হওয়ার ক্ষেত্রে এই সতর্কতা থাকতে হবে। আর বিশেষ করে মা হওয়ার ক্ষেত্রে যে আপনি থাইরয়েড, বিশেষ করে থাইরয়েড হরমোন যদি বেশি থাকে, ওভার অ্যাক্টিভিটি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে। কেন? যে কি ওষুধগুলো আপনি চুজ করবেন সেটা একমাত্র ডাক্তারই আপনাকে বলে দিবে এবং ডাক্তারই প্রেসক্রাইব করবে। এই জন্য যাদের যে কোনো ধরনের থাইরয়েড হরমোন সমস্যা থাকুক, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, নিয়মিত ফলো আপ করবেন, তবেই একটি সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা তো মানে হতে পারে আপনার। আর বাচ্চা হওয়ার সাথে সাথে অবশ্যই তার জন্মগত হাইপোথাইরয়েড আছে কিনা, কারণ আমাদের দেশেই আপনি কি জানেন যে 2300 শিশুর একজন হাইপোথাইরয়েড সমস্যা নিয়ে ভুগছে। পরিসংখ্যান অনেক। প্রতিটি শিশুর, প্রতিটি মা তার শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন জন্মগত থাইরয়েড সমস্যা আছে কিনা সেটা যেন চেক করেন। অনলি টিএসএস করে কিন্তু আপনি সেটা করতে পারেন। অর্থাৎ শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য থাইরয়েড একটি অপরিহার্য হরমোন। এবং আমরা যেটা আপনার কাছ থেকে জানলাম যে গর্ভাবস্থায় যে কোনো ধরনের ওষুধ খেতে গেলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ ওষুধগুলিও অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে সাপোজ একটা বাচ্চা জন্মগত হাইপোথাইরয়েডিজম নিয়ে জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাকে কি আমরা সুস্থ করতে পারবো, অথবা তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে মায়ের গর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা বলেছি যে থাইরয়েড চেক করতে। কেন বলেছি? মায়ের যদি থাইরয়েড হরমোন সমস্যা থাকে তাহলে 70% সম্ভাবনা আছে, যদি নাও থাকে শুধু আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য অথবা অটোইমিউন কোনো কারণের জন্য তার থাইরয়েড সমস্যা হতে পারে। আবার আমাদের দেশে বিশেষ করে আমরা লো বার্থ ওয়েট এবং নানান ধরনের ইনফেকশান নিয়ে, সাইটোমেগালো ভাইরাস এবং অন্যান্য যে ভাইরাল ইনফেকশান আছে, এগুলোতেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড এফেক্টেড হয়। যার ফলে অবশ্যই থাইরয়েড হরমোন চেক করবেন। যদি তার জন্মগত থাইরয়েড সমস্যা থাকে, মনে রাখবেন যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টটা মূলত মায়ের পেটে হয়, তারপর সেইটা আস্তে আস্তে আরও ডিটোরিয়েট করে। যাতে আরও ডিটোরিয়েট না করে সেই জন্য যত দ্রুত সম্ভব থাইরয়েড হরমোন চেক করে তাকে থাইরয়েড হরমোন দেওয়া উচিত, এবং সেটা অ্যাটলিস্ট 15 দিন, তাও যদি খুব সমস্যা হয় 1 মাসের ভিতর যেন আমরা ওষুধ শুরু করে দিই। যদি না দেই তাহলে কি সমস্যা হবে? যদি না দেই তাহলে তার আইকিউ কম হবে। আর বিশেষ করে জন্মের সময় আপনি বুঝবেন কি করে? আপনি যখন জন্ম হবে তখন আপনি যদি দেখেন যে তার পেটটা বড়, অথবা সে জন্মের সময় কাঁদে নাই, অথবা কেঁদেছে সেটা ঘোরার মতো, হ্যাঁ, এইরকম যদি হয়, এবং তার যদি জিহ্বাটা বের হয়ে থাকে এবং অতিরিক্ত ওজন হয়ে থাকে, তার যদি চুলগুলো হোয়াইটিশ হয়, অর্থাৎ চুলগুলো ভালোভাবে মনে হচ্ছে না ডেভেলপমেন্ট হয়েছে, এবং পাফি ফেস থাকে, এই সব কিছু দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর খুব স্লো হবে, আপনি যেখানে শুয়ে রাখবেন ওইখানেই শুয়ে থাকবে। আর হাত পা লেথার্জিক হবে, সে হাত পা খুব একটা নাড়বে না, অথচ শিশু জন্মের পরেই কিন্তু ছটফট করতে থাকে। কারণ একটা পরিবেশ থেকে সে যখন আরেকটা পরিবেশে আসে তখন স্বভাবতই তার আননোন পরিবেশে কিন্তু সে স্বাভাবিক থাকে না। এই যে ক্রিয়াকলাপগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার মনে করতে হবে যে তার থাইরয়েড জনিত কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিশুর যদি থাইরয়েড জনিত সমস্যা নিয়ে থাকেও, তাকে ট্রিটমেন্ট করলে সে ভালো হ্যাঁ, হতে আপনাকে পারবে। স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এক হলো পরীক্ষা করবেন, কখন আমরা বলেছি। তারপরেও আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক মাই সেটা বুঝতে পারেন না। এরপরেও বোঝার বিষয় আছে যে যদি সে চোখ খুলে আপনার কাছে যেমন তাকাবে পরপরই, বা 6 মান্থ, 1 বছরে যে মাইলস্টোনগুলো ডেভেলপড হবে, সে 6 মাস পরে যে উঠে বসবে, 1 বছর পরে যে উঠে দাঁড়াবে এবং হাঁটবে, এই জিনিসগুলো ডিলেট হইতে যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে তার থাইরয়েড সমস্যা রয়েছে। আরেকটা বিষয় হলো জন্মগতভাবে সে কিছু আইকিউ নিয়ে জন্মগ্রহণ করে। এমনিতেই আমাদের দেশের
ম্যালনাউরিস্ড বেবি, অ্যানিমিয়া, থাইরয়েড, নানান কারণে কিন্তু আইকিউ লেভেল অ্যাটলিস্ট 10 to 20 পয়েন্ট কম কিন্তু। এবং এই আইকিউ যেন আরও কমে না যায় সেই জন্য আমাদের এই মাইলস্টোনগুলো খেয়াল রাখতে হবে এবং সাথে সাথে আমাদের থাইরয়েড পরীক্ষা করে তাদের ওষুধ দিতে হবে। আর মায়ের দুধ কিন্তু একটি মানে ভালো সোর্স, এই জন্য অবশ্যই প্রতিটা শিশুকে মায়ের দুধ সেবন করতে হবে। আর এরপরেও অ্যাটলিস্ট আপনি অ্যাডোলেসেন্ট পর্যন্ত খেয়াল রাখবেন যে তার মাইলস্টোন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সে বাচ্চাটি বেটে কিনা, পড়াশোনা মনোযোগ আছে কিনা, অথবা সে হাইপার অ্যাক্টিভ কিনা। হ্যাঁ, দেখা গেছে অনেক বাচ্চা খুব অ্যাগ্রেসিভ, খুব হাইপার অ্যাক্টিভ, এইসব দেখেও আপনি বুঝবেন যে তার থাইরয়েড সমস্যা রয়েছে। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আবার স্যারের সাথে কথা বলবো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমরা আবার যাচ্ছি স্যারের সাথে। আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছিল যে থাইরয়েড ক্যান্সার, যে আমাদের যে টোটাল ক্যান্সার পেশেন্ট তার 7% পেশেন্টের আমরা থাইরয়েড ক্যান্সার পেয়ে থাকি। এই সম্পর্কে স্যার যদি একটু বলতেন। ক্যান্সার শব্দটাই তো ভীতিকর। ক্যান্সার শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমি আশ্বস্ত করতে চাই থাইরয়েড ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটা কিউরেবল। এই জন্য শুরুতেই যদি এই থাইরয়েড ক্যান্সার রোগ নির্ণয় করা যায়, অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যাটলিস্ট থাইরয়েড ক্যান্সারের জন্য মারা যাবেন না। আমাদের পৃথিবীতে 7th মোস্ট কমন ক্যান্সার হলো থাইরয়েড ক্যান্সার। আমাদের পপুলেশনের অ্যারাউন্ড 2% কিন্তু থাইরয়েড ক্যান্সার। এবং এগুলো মূলত মূল কারণটা হলো যে অনেক সময় কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, যে আয়োডিন ইটসেলফ ক্যান কজ ক্যান্সার, ইনফ্লামেশন ইটসেলফ ক্যান কজ ক্যান্সার। হ্যাঁ, এবং আমরা কিন্তু অনেকে জানি যে ক্যান্সারের সাথে লিম্ফোসাইটোসিস, হ্যাঁ, এবং লিম্ফেটিক সেলগুলো বেড়ে যায়। তো এই যে থাইরয়েড ক্যান্সারের যেহেতু কারণগুলো জেনেটিক সবচেয়ে ইম্পর্টেন্ট কারণগুলো আমরা যেহেতু নিয়ন্ত্রণে রাখতে পারবো না, সেহেতু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে তার থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং তার কোনো জেনারেশনে কারো ছিল কিনা, বাবা মা ছিল কিনা, আত্মীয় স্বজনের ছিল কিনা, সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনিং করতে হবে। আর থাইরয়েড ক্যান্সার সাধারণত সিঙ্গেল নোডিউল হতে পারে, মাল্টিপল নোডিউল হতে পারে। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং থাইরয়েড ক্যান্সার আছে কিনা সেটা দেখতে হবে। মূলত প্রথম যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, আমরা কি করি? আমরা একটা আলট্রাসাউন্ড করব প্রথম। আলট্রাসাউন্ড ইজ দ্য ফার্স্ট অ্যান্ড বেসিক টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ এনি প্যাথোলজি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবং ডপলার, উইথ ডপলার আমরা এখন ইলাস্টোগ্রাফি, নতুন পরীক্ষা, যেটা কোনো কাটাছেঁড়া, কোনো সুই ফোটানো ছাড়া আমরা কিন্তু ক্যান্সার নির্ণয় আলট্রাসাউন্ড, এটা দিয়ে কিন্তু থাইরয়েড ক্যান্সার আমরা সহজেই নির্ণয় করতে পারি। 90% কেস উই ক্যান সে, 90% তার স্পেসিফিসিটি। সো এত কম মূল্যে এবং এরকম একটা ডায়াগনোসিস টুলস আমরা অবশ্যই ইউজ করতে পারি। সেই সাথে আমরা বায়োকেমিক্যাল মার্কার যেগুলো আছে এবং বায়োকেমিক্যাল টেস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং সেই সাথে আমরা ট্রিটমেন্ট অত্যন্ত সহজ থাইরয়েডের, আপনারা জানেন। যদি কিছু ক্যান্সার আছে যেগুলো খুবই মারাত্মক না, সেগুলো আমরা কিন্তু ফলো আপ করি নাওয়েডেজ। সকল ক্ষেত্রে কিন্তু রেডিওআয়োডিন আমরা দেই না। আর দ্বিতীয়ত, যে ক্যান্সারগুলো আমরা ডাক্তাররা মনে করে যে রেডিওআয়োডিন দিতে হবে, আমরা যে রেডিওআয়োডিন দিই, অনেক রুগী বুঝে না যে আমরা যদিও এর নাম থেরাপি, কিন্তু আসলে এই থেরাপিতে কিন্তু রুগীর কোনো ক্ষতি হয় না এবং রুগীর চুল পড়বে না, রুগীর মানসিকভাবে কোনো সমস্যা হবে না, তার শারীরিক কোনো সিমটম দেখা যাবে না, যেমন কেমোথেরাপিতে দেখা যায়, যেমন রেডিওথেরাপিতে দেখা যায়। রেডিওআয়োডিন ইজ দ্য সেফেস্ট ট্রিটমেন্ট অফ ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইটাই একমাত্র থেরাপি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। শুধুমাত্র কয়েকদিন একটু আমাদের অবজারভেশনে থাকা লাগে। আর এই ক্যান্সার নির্ণয় যেমন সহজ, তার চিকিৎসাও তেমন সহজ এবং খরচও কম। এই সব কিছু মিলে কিন্তু আপনি থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস। এটার জন্য বিদেশে যাওয়ার মোটেই কোনো প্রয়োজন নেই। আপনারা বাংলাদেশে
22টা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে, সব জায়গায় কিন্তু থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে। এবং সেই সাথে স্ক্রিনিং প্রোগ্রাম এখন সারা দেশে সকল প্রাইমারি সেক্টর হসপিটালে হচ্ছে, টারশারি সেক্টর হসপিটালে হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের জনগণের ইনফরমেশন না জানার কারণে আমরা কিন্তু বিদেশে চলে যাচ্ছি, অথবা 60% রোগী যে চিকিৎসার আওতার বাইরে আছে সেটাকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না। এর জন্য থাইরয়েড ক্যান্সার অত্যন্ত সহজভাবে চিকিৎসা করা সম্ভব, যদিও থাইরয়েড ক্যান্সার সাইলেন্টলি অ্যাপিয়ার করে, এই কথাটা মনে রাখবেন। এই জন্য আপনার মাঝে মাঝে চেক করা দরকার যে আমার থাইরয়েড জনিত কোনো ক্যান্সার রোগী আমি ভুগছি কিনা। থাইরয়েড ক্যান্সারের যে রেডিও আয়োডিন থেরাপির কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে, এই রেডিও আয়োডিন থেরাপি কি ক্যান্সার ডিটেকশনের সাথে সাথেই দেওয়া যায় নাকি এর আগে কোনো স্টেপ আছে? আমরা সাধারণত প্রথম ডায়াগনোসিস করি এবং আলটিমেট আপনারা জানেন যে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস আমরা করি, সেটা হলো ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি অথবা কোর বায়োপসি আমরা করে থাকি। যদি দেখি আমরা যে আলট্রাসাউন্ড এবং তার টুলস ইউজ করার পরে আমরা এটা করি এবং দেখি যদি যে আমরা তার ক্যান্সার হয়েছে এবং সেটা কতটুকু ছড়িয়েছে, এই বিষয়গুলো আগে একটা পরিষ্কার ধারণা আমরা নেই। সেখানে কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে আলট্রাসাউন্ড ডপলার যদি নডিউল থাকে এগুলো ডিটেক্ট করতে হয়, কারণ হলো যে আমাদের সার্জারি করার ক্ষেত্রে ইনফরমেশনগুলো প্রয়োজন। সামটাইমস আমরা সিটিরও সাহায্য নিতে পারি। তো আমরা ফাইনাল ডায়াগনোসিস হওয়ার পরে প্রথম কাজ হলো যে সার্জন এই থাইরয়েড গ্ল্যান্ডকে টোটাল অপারেট করবেন। আসলে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু কখনোই টোটালি ফেলে দেওয়া যায় না, কারণ আপনারা জানেন থাইরয়েড গ্রন্থির পিছনে 4টি প্যারাথাইরয়েড থাকে, যেটা লাইফ সেভিং। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু রক্ষা করতে হবে, যার ফলে থাইরয়েড কিছু টিস্যু থেকে যায়, রেমনেন্ট বলি আমরাকে, সেটা নর্মাল টিস্যু হইতে পারে অথবা ক্যান্সার টিস্যু হতে পারে। এই জন্য এর নাম হয়েছে নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। এই নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি সার্জনরা করবেন, করার পরে তারা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার বা স্পেশালিস্টের কাছে পাঠাবেন এবং এই থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট শুধুমাত্র নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্টরাই করে থাকেন। পাঠানোর পরে আমরা এটাকে অবজার্ভ করব এবং প্রিপেয়ার করব যে সে আসলে ফিজিবল কি না রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার জন্য। যদি একটি সুন্দর অপারেশন হয় এবং ক্লিয়ার কাট একটি অপারেশন হয় এবং তার অ্যাকর্ডিং টু ফিচার অফ দ্য থাইরয়েড ক্যান্সার, হ্যাঁ, এটা পেপিলারি হইতে পারে, ফলিকুলার হইতে পারে, এবং ডিফারেন্সিয়েশন কত পার্সেন্ট, যে অয়েল ডিফারেন্সিয়েটেড কিনা, পোরলি ডিফারেন্সিয়েটেড কিনা, এই সব কিছু আমরা দেখি। এবং সেই সাথে আরও কিছু অ্যানাপ্লাস্টিক এবং মেডুলারি কার্সিনোমা আছে, যেটা অত্যন্ত মারাত্মক। এবং এই থাইরয়েড ক্যান্সার আমরা ক্লিয়ার করার পরে আমরা রেডিও আয়োডিন থেরাপির যে প্রি রিকুইজিট সেটা ফিল আপ করি এবং থেরাপি দেই। থেরাপি দেওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে থেরাপিটা কাজে আসছে কিনা, তার জন্য আমরা একটা স্ক্যান করি এবং সেই স্ক্যানের পরে আমরা 3 মাস এবং প্রতি 3 থেকে 6 মাস পর পর আমরা তাকে ফলো আপে রাখি। এবং আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যালাইড সায়েন্সেস আছে, সেইখানে থাইরয়েড ডিভিশনে অ্যারাউন্ড 10,000 থাইরয়েড ক্যান্সার রোগী আছে যারা নিয়মিত ফলো আপ করে থাকেন এইখানে। এজন্য আমরা মনে করি যে থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ ইজ এ ভেরি গুড এরিয়া। আপনারা আসুন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত। থাইরয়েড ক্যান্সারের যদি কোনো মহিলা পেশেন্ট হয়, তারা কি পরবর্তীতে মা হতে পারেন এই ক্যান্সারের ট্রিটমেন্টের পরে? এটা পেশেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই, কারণ রেডিও আয়োডিন কিন্তু আপনার শরীরে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, কারণ এর হাফ লাইফ 8 ডেজ, হ্যাঁ, অ্যারাউন্ড। তো এই 8 ডেজ 4টা হাফ লাইফ পরে সে 100% সেফ, তার শরীরে আর কিছুই থাকে না। সুতরাং আমরা তবু সাবধানতার জন্য 6 মাস গ্যাপ দিয়ে বাচ্চা নিতে বলি। তার বাচ্চা নিতে, তার স্বাভাবিক লাইফ মেনটেন করতে কোনোই সমস্যা নেই। হ্যাঁ, শুধুমাত্র ট্রিটমেন্টের পরে ফলো আপে থাকবে, সেই সাথে আমরা যে রিপ্লেসমেন্ট থেরাপি দিই এবং তার সাথে যে অ্যাডজাংগুলো দিই, কারণ সব জিনিসের কিছু কমপ্লিকেশান আছে। হ্যাঁ, যা তার ক্যালসিয়ামটা মেনটেন করা, তার ইউরিক অ্যাসিডটা মেনটেন করা, তার সাইকোসোশ্যাল এনভায়রনমেন্ট মেনটেন করা, এই সব কিছুতেই কিন্তু এই পোস্ট থেরাপি যে ফলো আপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি ফলো আপে থাকবেন, আমার মনে হয় মৃত্যু পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনার বাচ্চা নেওয়ার সমস্যা হবে না, আপনার নিজস্ব যে লাইফ, কোনো সমস্যা হবে না, এবং আপনি
ইচ্ছা করলেই আপনার লাইফটাকে সুন্দর করতে পারেন এবং বাংলাদেশে কিন্তু এই চিকিৎসা খুবই অ্যাভেলেবল। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য। আপনাকে সুস্বাগতম জানাই। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও হয়তো কখনো মিলিত হব। ধন্যবাদ আপনাকে স্যার। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তপতিকে। আমি ধন্যবাদ জানাচ্ছি গ্রিন টিভির কলাকুশলী, ক্যামেরাম্যান এবং মালিকপক্ষ এবং যারা মিডিয়ার সাথে জড়িত আছেন সবাইকে